আর এই ভোট ঘোষণার আগেই বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজকের দিনের আরো একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আপনাদের জানাবো, ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন, তার পরপরই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ভোট ঘোষণা হয়েছে 4টার সময় সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন, তার 55 মিনিট আগে এই যেটা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বকেয়া ডিএ দেওয়ার কথা তিনি বলেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর ঘোষণা করেছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন তিনি এই পোস্টে বলছেন যে 2009 সালে রোপা আইন অনুযায়ী বকেয়া ডিএ দেওয়া হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর দা, এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করছে না, তার প্রতিবাদে আপনারা রাস্তায় পর্যন্ত নামলেন, ধর্মঘট পর্যন্ত করলেন। তারপর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ সেই অনুযায়ী বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হবে। কিভাবে আপনারা দেখছেন? বলতে আমরা এটাকে এইভাবেই বলে এসেছি যে শুধুমাত্র আদালতের লড়াই দিয়ে হবে না। এই রাজ্য সরকারের যে মানসিকতা, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, তাতে করে আদালতের রায়কে কার্যকর করানোর জন্য কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হবে। আমরা বিগত 3 বছর ধরে রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাচ্ছি। শহীদ মিনারে আপনাদের অবস্থানের প্রায় 1100 দিন ক্রস করে গেছে। যেদিন রায় বেরিয়েছিল 5 তারিখে, আমরা 8 তারিখেও পথে নেমেছিলাম, 26 তারিখে পথে নেমেছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ সম্মিলিতভাবে গত 13 তারিখে আমরা ধর্মঘট করেছি। সেই ধর্মঘট সর্বাত্মক ছিল। মুখ্যমন্ত্রী বুঝতে পারছিলেন যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, কারণ দপ্তরে কর্মচারীদের যে অসন্তোষ, সেই অসন্তোষ উনি টের পাচ্ছিলেন এবং ধর্মঘট ওনার ওই আত্মবিশ্বাসটাকে পুরো টোল খাইয়ে দিয়েছে। আমরা এটাকে এভাবেই দেখছি যে উনি কোনো সদিচ্ছার বসে করেননি, বরং কর্মচারীদের যে সম্মিলিত প্রচেষ্টা এবং যে নাছোড় মানসিকতা, হার না মানা যে লড়াই, সেই লড়াইয়ের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলেন ভোটের মুখে। উনি যদি সদিচ্ছাই এটা করতেন তাহলে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরেই উনি এই বিষয়টাকে মেনে নিতেন। উনি কি বলেছিলেন? যেটা সাবজুডিস ম্যাটার। উনি বলেছিলেন যে হিন্দু মাহাত্রা কমিটির কাছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এই অধিকারটা হচ্ছে কাদের জন্য প্রযোজ্য, না এই অধিকারটা প্রযোজ্য হচ্ছে এমপ্লয়ি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওনার সরকার হিন্দু মাহাত্রা কমিটির কাছে যে তথ্য পেশ করেছিল সেখানে দেখানো হয়েছিল যে এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তাদের সংখ্যাটাকে দেখানো হয়েছিল, বাকিদেরকে বাদ দেখা হয়েছিল। অর্থাৎ ওনাদের সদিচ্ছা কোনো মতেই ছিল না। মাঝখানে এমএ অ্যাপ্লিকেশন করেছিলেন, তার আগে আমরা কোর্ট কন্টেম্পটের মামলা করে রেখেছিলাম এবং এই ওনাদের এমএ অ্যাপ্লিকেশনের বিরোধিতা করার জন্য আমরা কোমর বেঁধে নামছিল, সেই খবর ওনাদের কাছে যাচ্ছিল। অর্থাৎ বুঝতে পারছিলেন যে আদালতের ভিতরের যে লড়াইটাতে, সেটা যেমন বারবার পর্যদস্ত করেছে, রাস্তার লড়াইটাতেও ওনারা, আমরা যেভাবে সরকারকে প্রশংসা করেছিলাম তাতে সরকারের আর পালাবার পথ ছিল না। আমরা কিন্তু প্রেস কনফারেন্স করে এটা বলেওছিলাম যে সরকারকে পালাতে রাস্তা দেবো না আমরা, এবং এই কথাটাও জোর দিয়ে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী আইন এবং আন্দোলন নিয়ে এত অহংকার করেন, তাকে নতুন করে আন্দোলন শেখাবে সংগ্রামী যৌথ মঞ্চ। আজকে সেই আন্দোলনের কাছে ওনাকে মাথা নত করতে হবে। এটা এই রাজ্যের বুকে দাঁড়িয়ে যারা বলেন যে রাজনীতি ঠান্ডা না ধরলে আন্দোলন করা যায় না, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সঠিকভাবে সঠিক পথে আন্দোলন পরিচালনা করলে দুর্বিনীত সরকারকেও মাথা নত করানো যায়। ভোটের মুখে এসে দাঁড়িয়ে যতই পরিণাম করুন, আমরা শুধু একটা আশঙ্কার কথা বলছি যে যতক্ষণ না সরকার জিও বের করছে, এমনটাও হতে পারে যে সরকার ভোট ঘোষণা হয়ে গেছে বলে বিভিন্ন অছিলাই এটাকে আবার উৎসবার জন্য চক্রান্ত করছে, সেরকম খবর আমাদের কাছে এসেছে। আমরা সরকারকে আবার হুঁশিয়ারি দিচ্ছি যে সরকারটাকে অচল করে দিতে হবে। যেটা দেখেছেন সেটা ট্রেলার দেখেছেন, বাকিটা ফল ভুগতে হবে। এরপরেও যদি কোনো ষড়যন্ত্র আপনি করে থাকেন, আমার মনে হয় যে বদি দিয়ে তার মূল্য চোখাতে হবে। আর আবার বলছি যে এই রাজ্যে যখন আমরা একের পর এক বিগত 3 বছর ধরে দেখি, একদম ভাস্করদা, আপনি যেটা বলছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। ভাস্করদা বলছেন যে এই যে হার না মানা লড়াই, এই যে আন্দোলন, তার কাছে নতে স্বীকার করলো রাজ্য। আমি এখান থেকে একটু বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী, তার কাছে যাব। বিক্রমদা, একটা বিষয় যখন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএর 100% মিটিয়ে দিতে হবে, তার 25% অবিলম্বে মেটাতে হবে, আর বাকি সেটা ধাপে ধাপে দেওয়া হবে, তার জন্য কমিটি গঠন করা হয়েছে। আর এই যে ঘোষণা করলো রাজ্য আজকে, একদম ভোটের ঘোষণার আগে ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিল বকেয়া ডিএ, সেক্ষেত্রে কত শতাংশ বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলো রাজ্য?
দেখুন, আমি তো কোনো পার্সেন্টেজ পাইনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অফিসিয়ালি ফাইন্যান্স ডিপার্টমেন্ট যতক্ষণ না তাদের ক্ল্যারিফিকেশন জারি করছে বা গভর্নমেন্ট অর্ডার বা কোনো মেমোরান্ডাম জারি করছে তার আগে অবধি এটা বলা সম্ভব নয় যে গভর্নমেন্ট কিভাবে দেবে, কি তার মোড হবে ফর পেমেন্ট অফ ডিএ, সেটা তার আগে বলা সম্ভব না। এটা হলো আইনগত দিক। আর এটা ঘটনা যে সুপ্রিম কোর্ট যখন ভারতবর্ষের শ্রেষ্ঠ আদালত, তিনি সেখান থেকে যখন রায় এসে গেছে, সেখান থেকে যখন রায় বলে দেওয়া হয়েছে ডিএ ইজ আ লিগালি এনফোর্সিয়েবল রাইট, এখানে আর দ্বিতীয় কিছু হবে না। এই বকেয়া ডিএ 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারকে কর্মচারীদের দিতেই হবে। রাজ্য সরকার এই ডিলেটরি ট্যাকটিস যেটা করছিল দীর্ঘদিন ধরে 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত, তার ফলে যেটা হয়েছে, কর্মচারী, পেনশন হোল্ডার সবার মধ্যেই একটা ধৈর্যচ্যুতি ঘটে গেছে। সেই ধৈর্যচ্যুতিটা সারা রাজ্য জুড়ে আমরা 13ই মার্চ যে ধর্মঘট হয়েছে, যেখানে দেখা গেছে বারবার করে যে তৃণমূলের গুন্ডা বাহিনী একে মারছে, আলটিমেটলি বড় বড় পঞ্চায়েতের প্রধান এরা এসে অত্যাচার করছে, বাইক বাহিনী আসছে, সারা রাজ্য জুড়ে হয়েছে। বা পূর্ব মেদিনীপুরে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে আপনার রানাঘাট, তারপরে বোলপুর, তারপরে সাঁইথিয়া, বিভিন্ন জায়গাতে সন্ত্রাস চালিয়েও দেখেছে। এটা এস্টিমেট করতে পেরেছে রাজ্য সরকার যে মানুষের মধ্যে বা সরকারি কর্মচারীদের মধ্যে এদের সংখ্যা কিন্তু কিছু কম নয়। আপনাকে শুধু এটা সরকারি কর্মচারী ধরলে চলবে না, তার সঙ্গে পেনশন হোল্ডার্স ধরতে হবে, কারণ একটা ফ্যামিলি জড়িয়ে। সেই সংখ্যাটা ধরলে সেই সংখ্যা 15 লাখের ওপরে চলে যাবে শুধু ডাইরেক্ট এফেক্টেড পেনশনার্স অ্যান্ড স্যালারি হোল্ডার্স যদি হয়, এবং তাদের পরিবার পরিজন ধরতে গেলে সেটা একটা বিরাট সংখ্যা হবে। এই ক্ষোভটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার আজ করেছে, তাই জন্য আজকে মুখ্যমন্ত্রীর একটা ডিক্লারেশন দেখা গেল। কিন্তু এখনো অবধি ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোনো মেমো আসেনি। এখনো এই মামলা নিয়ে আরও কিছু লড়াই বাকি আছে, যেরকম বকেয়া ডিএর পরে এই যে 2008 থেকে 19 সাল পর্যন্ত টাকাটা যদি ধরে নিলাম যে 26 সালে দিল, তার একটা ইন্টারেস্ট আছে, এবং 2019 সালে 2019 রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সে সেখানে ডিএ কম্পোনেন্টটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। সেই রুলকেও কিন্তু আদালতে আমাদেরকে চ্যালেঞ্জের জন্য যেতে হবে, তারও প্রস্তুতি চলছে। আলটিমেটলি ডিসবার্সমেন্ট কিভাবে হয় সেইটা যতক্ষণ না গভর্নমেন্ট মেমো আসছে তার আগে আমরা বুঝতে পারবো না। সেই ডিসবার্সমেন্টের পরে পরবর্তী আইনি পদক্ষেপ আমরা শুরু করব। একেবারে অর্থ দপ্তরের নির্দেশিকাটা এলে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় এইটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাকে কটাক্ষ করে আবার পাল্টা পোস্ট করেছেন বিরোধী দলনেতা। সেইখানে তিনি লিখছেন যে হঠাৎ করে লক্ষ লক্ষ সরকারি কর্মী, পেনশন প্রাপক, শিক্ষক, নন টিচিং স্টাফেদের কথা মনে পড়লো, ভোটের দিন ঘোষণার আগে মনে করলো, সরকারি কর্মীদের কথা মনে পড়লো, এই বলে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এটা কি শেষ মিনিটের পোলগিমিক? বছরের পর বছর ধরে রাজ্যের সম্পদ লুট করে এখন পোলগিমিক হচ্ছে, এই বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বললেন মুখ্যমন্ত্রীর এই ডিএ ঘোষণার পর, দেখুন। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। উনি 45 মিনিট আগে জানিয়েছেন, আর ওদের কাছে রাজনীতিতে তো খেলা ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে, আর সমস্ত ভাবাভাবির দিন শেষ। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। রাইটার্স বিল্ডিং থেকে আমরা সরকার পরিচালনা করব। আমি একটা সংশয়ের জায়গা থেকে রাহুল চক্রবর্তীর কাছে আসি। এই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 5 ফেব্রুয়ারি, তারপর রাজ্য সরকার এটা তো 25% কথা ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। তারপর রাজ্য সরকার সোজা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন নিয়ে চলে গেছিল, 31 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল। কি কারণ দেখানো হয়েছিল? না, ভোটের জন্য বিপুল খরচ রয়েছে, সেই কারণে এখন এই টাকাটা দেওয়া সম্ভব নয়, মহামান্য ধর্মাবতার আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত সময় দিন। আমি বলছি রাহুল দা, কারণটা তো সে একই রয়েছে, কারণটা তো বদলায়নি। তাহলে এই পরিমাণে টাকা মার্চেই মিটিয়ে দেওয়া হবে, এই অর্থের সংস্থানটা হবে কোত্থেকে? না, প্রথম কথা দেখো, যেহেতু আমরা এতক্ষণ ধরে বলছিলাম, যে আলোচনা করছিলাম না, এতক্ষণ ধরে বলছিলাম, এই যে বলা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঠিক 90 মিনিট আগে ডিক্লেয়ার করলেন না, কেন ঘোষণা করলেন? তো আমাকে বলো তুমি, আজকে বকেয়ার টাকা মেটানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সুপ্রিম কোর্ট যেখানে বোধহয় মে মাস অব্দি সময় দিয়েছিল, আজকে নতুন সরকার আসবে, নতুন সরকার গঠন হবে, তার আগে যদি মিটিয়ে দাও ঘোষণা। না, তা বলেনি, 25% ইমিডিয়েট বলেছিল, এবং বাকিটা মেটানোর জন্য সময় বেঁধে দিয়েছিল, কমিটি গঠন করেছিল, সময় বেঁধে দিয়েছিল, কমিটি গঠন করেছিল। সেখানে দাঁড়িয়ে নতুন সরকারকে আমরা আসি বা কেই বা আসুক, যদি সরকারি ঘোষণা হয় তাহলে আপত্তির জায়গা কোথায় নেই।
দ্বিতীয়ত 2,00,000 কোটি টাকা বকেয়া টাকা বাকি তাদের তাহলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেল কেন? শেষ করে বলতে দাও, তাদের পরিবার পিছু কত মানুষ অভুক্ত থাকছে তার হিসাব কে দেবে? দ্বিতীয়ত 90 মিনিটের কথা বলছো, তার ঠিক একদিন আগে ভোট ঘোষণা প্রধানমন্ত্রী ব্রিগেডের ঢেঁড়া পিটিয়ে এতগুলো ঘোষণা করলেন, তখন তাতে আপত্তি হলো না, তখন তাদের সমস্যা হলো না। প্রধানমন্ত্রী বলেন তিনি সব বলতে পারেন, আর মুখ্যমন্ত্রী যদি 90 মিনিটের আগে বলেন তাতে কত কথা বলা হচ্ছে এবং কত কথা বলছে মানুষের জন্যই তো করা হচ্ছে। আমার মূল প্রশ্নটা আপনি যাচ্ছেন না। আমি তো মূল প্রশ্নের কথা না, আমার মূল প্রশ্ন যে টাকাটা আসবে কোত্থেকে? টাকা নেই বলে তো সুপ্রিম কোর্টের দরজার কড়া নেড়েছিলেন, সেই টাকাটা আসবে কোত্থেকে? সময় নিয়েছে রাজ্য সরকার, তার সংস্থান হ্যাঁ, করেছে, 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়েছিল, সেটা মার্চ মাসের মধ্যে কিভাবে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার বুঝেছেন যে এখানে দরকার যেভাবে- সুপ্রিম কোর্টের কথা। ঠিক তোমরাই তো যেভাবে- বলো ঠিক যে যেভাবে সুপ্রিম কোর্টের কথা যুবসাথীরা মানছি না আমরা, আগস্টে সুপ্রিম কোর্টের কথা বলে রাজ্য সরকার মেনে নেয় না, এপ্রিল থেকে মার্চ। সুপ্রিমের কথা তৃণমূল কংগ্রেসের সরকার মানে না, সুতরাং এটা করলেও দোষ, ওটা করলেও দোষ, মানুষের পাশে দাঁড়ালেও দোষ, না দাঁড়ালেও দোষ। অদ্ভুত ব্যাপার, এটা রাজনীতির কি আছে? শুভজিৎ, সেটা নিয়ে যেভাবে- রাজনীতির কি আছে? মানে রাহুল দা বলছেন এখানে সত্যি কোনো রাজনীতি নেই, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে একটাই, যে কারণে রাজ্য একেবারে এক্সটেন্ড করলো সময়টা, একদম ডিসেম্বর পর্যন্ত চাইলো, সেখানে হঠাৎ করে মার্চ মাসে টাকাটা কোথা থেকে চলে আসলো? এই সঠিক উত্তরটা আমরা এখনো রাহুল দার কাছ থেকে পেলাম না। আসবো আমি পরবর্তীতে রাহুল দা। তবে এই জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন বকেয়া ডিএ দেওয়ার, সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম এবং আইনজীবী কি বলছেন, ফিরদৌস শামীম কি বলছেন শোনাব। আন্দোলনের রেজাল্ট বলে, পরিষ্কার কথা বুঝতে পারছেন না কেন? 9 তারিখে এই সরকার গেছে কোর্টে এবং বলেছে আমাদের সময় দিতে হবে, টাইম বাড়ানোর আবেদন জানিয়েছিল। 13 তারিখে স্ট্রাইক হলো সফলভাবে। তৃণমূলের মস্তান গুন্ডা পুলিশ সরকারি নোটিশ দিয়েও তারাকে আটকাতে পারলো না, হামলা করে আটকাতে পারলো না। এটা হচ্ছে যৌথ আন্দোলনের ফল, এটা হচ্ছে মানুষের মেজাজ। আর তার সঙ্গে বেশি হচ্ছে যেটা আবেদন করেছিল তখন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছিল, পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী, শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয়, এবং তার সঙ্গে হচ্ছে যে পাবলিক সেক্টর থাকে, আধা সরকারি থাকে, বেশ সেইগুলোর কর্মচারীদের গণনার মধ্যে নেননি। স্ট্রাইকে সবাই সামিল হয়েছিল। যে সরকার 4 দিন আগে ওদেরকে গণনায় নেয়নি, একটা স্ট্রাইকের পরে সবাইকে গণনায় নিয়েছেন। এটা উনি বাধ্য হয়েছেন, আর আন্দোলনের জয় হয়েছে। বিশেষ করে লাস্ট যে ধর্মঘটটি সংগঠিত হলো, যেখানে অ্যাক্টিভলি এবিটিএ, এবিপিটিএ, কোঅর্ডিনেশন কমিটি, যৌথ মঞ্চ সহ যারা যারা অংশগ্রহণ করেছেন, প্রতিটি কর্মচারী, প্রতিটি শিক্ষক, প্রতিটি শিক্ষাকর্মী, তাদের প্রত্যেকের জয় এবং প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলেই কিন্তু আজকে এই ঈপ্সিত লক্ষ্যে আপনারা পৌঁছতে পেরেছেন। কিন্তু লড়াই এখনো থামেনি। তার কারণ হচ্ছে রোপারুল 2019-এর সাপেক্ষে ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এখনো পর্যন্ত সেই অবস্থানগত অবস্থা সেটা কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়নি। তাই খুব নির্দিষ্ট 25% এরিয়ার ডিএ ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এবং রায়টি ডিক্লেয়ার করা হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2026। সেদিনই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সেদিনই রায় কমিউনিকেশন হয়েছে। তার 8তম দিনে কন্টেম্প্ট হয়েছে, তার কন্টেম্প্ট নোটিশ হয়েছে, তার 8তম দিনে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন জমা পড়েছে সুপ্রিম কোর্টের সামনে। সুপ্রিম কোর্টের সামনে এখন 3টে প্রসিডিংস পেন্ডিং, একটা হচ্ছে কন্টেম্প্ট প্রসিডিংস, একটা হচ্ছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে রিভিউ। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই ডিক্লারেশন নিশ্চিতভাবে কর্মচারীদের জয়। শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী, মিউনিসিপ্যালিটির কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী সহ প্রত্যেকের জয়। ডিএ আন্দোলনকারীরা তারা স্পষ্ট বলছেন এই যে ধর্মঘট তারা করেছেন, ধর্মঘটে এই বিপুল যে সফল হয়েছে তার কারণেই রাজ্য নতি স্বীকার করলো এবং রাজ্য ভোট ঘোষণার আগেই এই বকেয়া ডিএর কথা ঘোষণা করলো। বিরোধীরা তাদের বক্তব্য যে কোথাও এটা ভোটের কথা মাথায় রেখে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই ভোট কর্মী হিসেবে এই সরকারি কর্মীরাই তো কাজ করবেন। কেয়াদি একেবারেই তাই। প্রথম আমি শুভেচ্ছা জানাবো অবশ্যই ভাস্কর ঘোষ এবং সমস্ত সংগ্রামী যৌথ মঞ্চে যারা ছিলেন, যারা এতদিন ধরে আন্দোলন করছেন, নিরবচ্ছিন্ন আন্দোলন করছেন। কিন্তু ভাস্করদা যে একটা আশঙ্কার কথা বলেছে, এটা তো কিছু মানে অমূলক নয়, আশঙ্কাটাই বাস্তব হবে। কারণ এই সরকারের কোনো দায় নেই, দায়বদ্ধতা নেই এবং এখানে ভাড়া শূন্য। ঠিক যে কারণে মমতা ব্যানার্জি আগে বলেছিলেন যুবসাথী টাকা অগস্টে দেবে, সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে এপ্রিল, তারপরে এলেন মার্চে, ঠিক সেভাবেই ডিএ কথাটা বললেন। এবং একটা তথ্য বলে দিই, 27শে ফেব্রুয়ারি 2024 সাল অর্থাৎ লোকসভা ভোটের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্য সরকার ঘোষণা করেছিল পঞ্চায়েতে 6,652টি পঞ্চায়েতে শূন্যপদ দেওয়া হবে। এর মধ্যে ছিল কার্যনির্বাহী সহকারী, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, বিভিন্ন পদে। তারপরে 2 বছর কেটে গিয়েছে দেবস্মিতা শুভ্রজিৎ, না রিক্রুটমেন্ট হয়েছে, না বিজ্ঞপ্তি হয়েছে, না
ওই শূন্যস্থান ভরাটা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি সব প্রতিশ্রুতির মতন এটাও ফাঁকা প্রতিশ্রুতি হবে। এটা এই 2024-এর যে প্রতিশ্রুতিটা বলেন যে আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই। 2021-এ লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছে, সেটা ডবল প্রত্যেকের অ্যাকাউন্টে ডবল চাকরি বলেছিলেন। লক্ষ্মীর ভান্ডার, সামাজিক প্রকল্প দরকার। আমাকে বলো উন্নয়ন কি হয়েছে? এই বিজিবিএস এ বেঙ্গল মিন্স বোম ছাড়া পশ্চিমবঙ্গে শিল্প কটা এসছে? তুমি নিশ্চয়ই বলবে না যে দিদি খেয়ে চপ শিল্প, মোমো শিল্প, কচুরি শিল্প, ফুচকা শিল্প, কাশফুলের বালিশের শিল্প, ঢপ শিল্প, সোনা পাচার, গরু পাচার, বালি পাচার, এগুলো শিল্প নিশ্চয়ই বলবে না। বাস্তবে পশ্চিমবঙ্গে শিল্প কোথায় এসছে? আসেনি। বোমা শিল্প এসছে, অনুব্রতর ওই বিপ শিল্প এসছে, এগুলো হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন? আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়করা বলছে দিদি টাকা দিন, একটা পুল করবো। কে বলছেন বাস স্ট্যান্ড করবো? বলছেন না টাকা নেই, আমাকে লক্ষ্মীর ভান্ডারে দিতে হবে। কারণ ওনার কাছে লক্ষ্মীর ভান্ডার মানে ভাবছেন যে এটা তৃণমূল দিচ্ছে এবং ভোটটা সেই কারণে আদায় করবেন। পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে লক্ষ্মীর ভান্ডারে হবে না, যেটা মাননীয় শ্রমিক ভট্টাচার্য বললেন, অন্নপূর্ণা ভান্ডারে ভারতীয় জনতা পার্টির যে আশ্বাস, ভাতার কথা বারে কেয়া ঘোষ বলছেন। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে ডিএ মিটিয়ে দেওয়ার আগে আরেকটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, যেখানে পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন মাসে 500 টাকা করে ভাতা বৃদ্ধি করা হচ্ছে, এবার থেকে মাসে 2000 টাকা করে পাবেন পুরোহিত এবং মুয়াজ্জেমরা। এবং এই সঙ্গে তিনি এইটা বলছেন যে প্রতিটি সম্প্রদায় এবং সংস্কৃতিকে আরো শক্তিশালী করাই লক্ষ্য। এইটা হচ্ছে সময়টা একেবারে মার্ক করা আছে, দেখতে পাচ্ছেন 2:40 মানে 4টেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে, তার 1 ঘন্টা 20 মিনিট আগে এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন পুরোহিত এবং মুয়াজ্জেমের ভাতা বৃদ্ধি নিয়ে। এবার পুরোহিত মুয়াজ্জেমরা কি বলছেন আমি একবার দর্শকদের দেখাবো, তারপরে প্রদীপদার কাছে আসছি। ব্রাহ্মণদের জন্য নয়, ইমামদের জন্য ভাবছে, সবার জন্য ভাবছে, ভাবার জন্য যে ভাবিয়ে দিয়েছে আমাদেরকে। আমাদের গর্ব হচ্ছে এরা মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় আছে। সারা স্টেটে ঘুরে দেখুন, এরা মুখ্যমন্ত্রী পাবেন না। আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে গর্ব। যারা সনাতনী বলে বলছে আজকে বাংলায় এসে, বিজেপির কাছে আমাদের শিখতে হবে যে সনাতনী মুখ্যমন্ত্রীর কাছে শিখুন। বাংলায় এসে শুধু উল্টো পাল্টা বললে হবে না যে সনাতনী, আমরা সনাতনী বললে হবে না। আমি তথ্য পরিসংখ্যান নিয়ে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসি। একেবারে এই মুহূর্তে রাজ্যের মাথার উপরে হচ্ছে 8 লক্ষ কোটি টাকার মতন ঋণ আছে। কেন্দ্রীয় বঞ্চনা সেটা বিপুল পরিমাণ। একটা সময় তো তৃণমূল কংগ্রেস এইটা বলতো যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব যদি কেন্দ্রীয় বঞ্চনা পুরোটা, মানে যেটা প্রাপ্য রাজ্যের কেন্দ্রের থেকে পুরোটা যদি মিটিয়ে দেয়। এই অবস্থায় ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হচ্ছে, এই অবস্থায় ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। এক হচ্ছে টাকা কোত্থেকে আসবে, দ্বিতীয় কথা সব থেকে বড়, ভোটে আলটিমেটলি কতটা ডিভিডেন্ড এই ভাতা এবং ডিএ তৃণমূলকে দেবে। দেখুন, ভোটের ডিভিডেন্ড নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল তার কৌশল সাজাবে, সব থেকে ঠিক কথা। কিন্তু একটু আগে ডিএ নিয়ে কথা হচ্ছিল, আমি তো মনে করি এই ডিএ সংগ্রামী মঞ্চ বা আমাদের সবার যে আন্দোলন, সেই আন্দোলনের কাছে এখনও মাথা নতি স্বীকার করেননি মুখ্যমন্ত্রী। আপনি দেখুন, যদি টাকার সংস্থান হয়ে থাকে তাহলেও তার আগে মনে হলো পুরোহিত ভাতা, ইমাম তাদের ভাতা 2:40 আর 3:05 হচ্ছে গিয়ে ডিএর জন্য টুইট করা। তাহলে টাকা কি আধ ঘন্টায় বেড়ে যায়? টাকা তো আজকে দিনের প্রথমেই তার কাছে যদি সংস্থান হয়, তাহলে আজকে ডিএ যারা আন্দোলনকারী, ডিএ উপভোক্তা, তাদের কথা সবার শেষে মনে হওয়াটা তাদেরকে অপমান করার সামিল। এবং তার সঙ্গে এই যে ভাতা বৃদ্ধি, এটা তো শুধুমাত্র একটা ঘোষণা। এর আসল হচ্ছে গিয়ে যেটা এতক্ষণ ধরে অনেকে বললেন, যে আসল আমরা যখন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাবো নির্দেশিকা, দেখতে পাবো যে কবের মধ্যে কিভাবে আমাদের কাছে ডিসবার্সমেন্ট হবে। আজকে পুরোহিত ভাতা, মুয়াজ্জাম ভাতা, এই ভাতা কালচার তো 2011 সাল থেকে শুরু হয়েছে। এই 2026 সালে আপনি বলুন তো, এত যদি জনপ্রিয় মা মাটি মানুষের সরকার হয়, ভাতা কেন দিতে হবে? তারা তো বলছেন কেন্দ্রীয় বঞ্চনার শিকার, সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছে কেন্দ্রীয় আটকে রেখেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সহানুভূতি এমনিই আসতে পারে, তার জন্য শেষ বেলায় ভাতা ঘোষণা করা রাজনৈতিকভাবে চিন্তা, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার সামিল বলে আমি মনে করি। সুপ্রিম কোর্ট বলেছে এইটা কি শেষ পর্যন্ত ওস্তাদের মার শেষ রাতে প্রমাণিত হবে, নাকি আলটিমেটলি এটা কোনো ডিভিডেন্ডই আলটিমেটলি ভোট বাক্সে তৃণমূলকে দেবে না? এ তো 4 তারিখে যখন ভোটের ফলাফল ঘোষণা হবে তখন বোঝা যাবে। আমি এখান থেকে সরাসরি দেবাশিস দার কাছে যাবো। দেবাশিস দা, আমরা যদি একটু দেখি, এই যে ধরুন যুবসাথী প্রকল্পের যে টাকা প্রথমে আগস্ট মাস বলা হয়েছিল, তারপর এপ্রিল, তারপর একদম ধর্ণা মঞ্চ থেকে মার্চ মাসেই টাকা ঢুকে গেল প্রত্যেকের অ্যাকাউন্টে, সেটা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বকেয়া ডিএর জন্য সময় চেয়ে আবেদন করা হলো সুপ্রিম কোর্টে গিয়ে, আবার সেটাও ভোট ঘোষণার আগে বলে দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। তাহলে কোথাও গিয়ে কি সবাইকে
তৃণমূল কংগ্রেস চাইছে যে সবাই যাতে তার সঙ্গে থাকে, সেটাই কি তাদের চাওয়া? দেখুন, মানুষের মনকে কখনো বাজারের কমোডিটির সাথে যদি ইকুয়েট করে ফেলা হয়, তাহলেই রাষ্ট্র কিন্তু এই চেহারায় তার প্রশাসন চালাতে পারে, তার ঘোষণাকে জারি রাখতে পারে। সরকারের কিছু বাধ্যতামূলক কাজ থাকে, সেই কাজগুলোর সাথে কখনো রাজনীতিকে গুলিয়ে ফেলতে নেই। কিন্তু 2011 থেকে 2026 এই সময়কালে আমরা প্রতিটি ক্ষেত্রে সবসময়ের জন্য যেটা দেখেছি, দুর্নীতি অ্যাপার্ট, যে সরকার তার কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে রাজনীতির বিষয়বস্তুগুলোকে গুলিয়ে ফেলছে। এর ফলে কিন্তু সরকারের যে গভর্নেন্সের যে মান মাত্রা, সেটা নিচের দিকে চলে যায়। একটা জিনিস শুধু এইখানে বলছি যে একটা 15 বছরের শাসনকাল 11 পরবর্তী অবস্থায় আমরা তাকে নির্দিষ্ট করতে পারি একটা দুর্নীতির শাসনকাল, আমরা নির্দিষ্ট করতে পারি কেন্দ্রের এতগুলো সংস্থা তারা 15 বছর ধরে তদন্ত করে কোনো একটা ক্ষেত্রেও কিন্তু শেষ পর্যন্ত কারা দুর্নীতি করেছে পারলো না, চিহ্নিত করে উঠতে পারলো না। আমরা একটা সময়কালকে দেখছি যে সময়কালে এই রাজ্যের ক্রমাগত তার ডিগ্রেডেশন হচ্ছে সমস্ত ক্ষেত্রে, পড়াশোনার জায়গা থেকে শুরু করে, স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে, প্রত্যেকটা ক্ষেত্রে এই রাজ্যের সামগ্রিকভাবে যে অবক্ষয়, এই যে আমি একবার ভাস্কর ঘোষের কাছে আসবো। আমি বলছি, ভাস্কর দা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন সেটা আপনাদের আন্দোলনের জয় বলছেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনার বক্তব্যের সময় একবার বললেন এই সরকারি ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আবার পিছিয়ে যেতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে। 100% ভরসা বলতে যেটা বোঝায়, সরকারের এই ঘোষণার উপর আপনাদের নেই কেন? নেই, তার কারণ হচ্ছে যে সরকারি ডিপার্টমেন্টে তো সরকারি কর্মচারীরাই আছেন, তাদের কাছ থেকে এই টুইটের পর থেকে যে ধরনের ষড়যন্ত্রের কথাবার্তা আমাদের কাছে এসেছে, সেই জায়গা থেকেই আমরা এই অভিব্যক্তি জ্ঞাপন করেছি এবং আমাদের অভিব্যক্তির প্রকাশ হচ্ছে এই কারণ জায়গা থেকে। আমরা এখানে সরকারকে সাবধান বানিয়েও দিচ্ছি, যদি আগুন নিয়ে খেলা করেন, না আপনার কাছে প্রমাণ আছে কোনো? বলছেন যে আপনি কথাগুলো, যদি আগুন নিয়ে খেলা করেন, প্রমাণ নিয়ে কথা বলুন, আপনি না কথা বলুন। সবকিছু প্রমাণ লাগে, সবকিছু প্রমাণ লাগে। ভাস্কর ঘোষকে এবং সংগ্রামী যৌথ মঞ্চকে করার জন্য চাইবো যে আগামীকালকে এই গভর্নমেন্ট জিওটাকে বন্ধ করে কি হবে, আমাদের মুখে সরকারি জিওটাকে ছুঁড়ে মারুন। আমরা চাই যে এই প্রমাণটা না চেয়ে ভাস্কর ঘোষদের মুখে সরকারি জিওটাকে বের করে ছুঁড়ে মারুন। আমরা চুরিয়ে পাবেন যখন মুখ্যমন্ত্রী বলেছে। বেশ, আমাকে একটু বিক্রমদার রিঅ্যাকশন নিতে হবে। 15 বছর ধরে সরকারটাকে চালিয়েছে। রাহুল বাবু যেটা বলছে যে সরকারি জিওটা যেমন বার করা প্রয়োজনীয়তা আছে, তার সঙ্গে কিন্তু এখনো 2019 রোপা, যে এটা ছিল 2009 রোপা, 2019 রোপায় ডিএ কম্পোনেন্টটাকে রুল থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এখনো অবধি মুখ্যমন্ত্রী বলেননি। ঠিক আছে, সেটা নিয়েও কিন্তু লড়াই জারি আছে, আইনি লড়াই তো আছে, আর ভাস্কর বাবুরা রাস্তার লড়াই যেটা যেভাবে ঠিক করবেন সেইভাবে হবে। বিক্রম, লড়াই করা করো না, এটা তো পেলেই হলো। না 2019টা তো বাকি আছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, সেটা সরকার সেই নির্দেশ পালন করে সেটা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের হাতে তুলে দেবে। এইটার জন্য লড়াই কেন করতে হবে? কেনই বা লড়াইটা 10 বছর ধরে করতে হবে? নিঃসন্দেহে এটা প্রশ্ন। এইবার কোন দিকে যায়? ঘোষণা হয়েছে, ঘোষণার বাস্তবায়ন কিভাবে হবে আমাদের সেদিকে নজর থাকবে। একদম, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।